অ্যাসিড ক্ষার লবণ অধ্যায়ের আজকে দেখো অ্যাসিডের ধারণা, সেটা আমাদের টপিক আছে, তো সেটা পড়বো। তো আগের ভিডিও যারা দেখোনি ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে তোমরা দেখে নাও, প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। এবার বলছি যে অ্যাসিডের ধারণা, এটার মানে কি হয় দেখো। মানে এখানে আমরা বিভিন্ন অ্যাসিড সম্পর্কে জানবো, তারপর সেগুলোর মধ্যে কি কি ধর্ম দেখা যায় সেগুলো, ঠিক আছে। যেমন একটা অ্যাসিডের কেমন প্রকার, কি বিক্রিয়া হয়, সেই সব ধারণাগুলো আমরা এখানে জানবো। প্রথমে দেখো আমরা একটা অ্যাসিড ধরছি, সেটাকে বলবো H2SO4। তোমাদের তিনটে অ্যাসিড আছে এই বইয়ে, সেগুলো খুব দরকারি, ভালোভাবে মনে রাখো। এবার দেখো তোমাদের বইয়ে এগুলো মানে এমনভাবে দেওয়া আছে যে তোমাদের সব মিক্স হয়ে যাবে, মানে বোঝা মুশকিল। তার জন্য এগুলোকে আমি আলাদাভাবে পড়াচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে পড়াবো। তো তোমরা ভালোভাবে দেখো, এবং বইয়ের সঙ্গে হয়তো কিছুটা আগে হবে, কিছুটা পরে হবে, কিন্তু সব কিছু আমি পড়িয়ে দেবো এবং ভালোভাবে তোমাদের আমি পড়াবো। দেখো তাহলে এবার H2SO4 এটাকে কি বলা হয়, তোমরা ভালোভাবে লিখবা সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। এবার দেখো সালফিউরিক অ্যাসিড একটা খুব শক্তিশালী অ্যাসিড, মানে এটা অনেকটাই বেশি শক্তিশালী। মানে কোনো একটা জিনিস আছে, তাহলে সেটার মধ্যে এটা তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, মানে সেটাতে দিলে সেই পদার্থটা মানে দ্রবীভূত হয়ে যাবে বা গলে যাবে। তাহলে এই যে অ্যাসিডটা বললাম একটা তীব্র অ্যাসিড, এটাকে বলা হয় অ্যাসিডের রাজা। হ্যাঁ, মানে এটা সবচেয়ে অ্যাসিডটা শক্তিশালী হয় তার জন্য। এবং এই অ্যাসিডটি কোথায় ব্যবহার হয় সেটা তোমরা মনে রাখো। যেমন এটা দেখো, প্রথমে অ্যামোনিয়াম সালফেট তৈরিতে ব্যবহার হয়। হ্যাঁ, তো এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখবা যে এটা অ্যামোনিয়াম সালফেট তৈরিতে ব্যবহার হয়, ঠিক আছে, তোমরা লিখে নাও। তারপরে এই যে সালফিউরিক অ্যাসিড আছে, সেটা দেখো টিএনটি একটা মানে বমের মতো জিনিস হয়, হ্যাঁ, যেগুলো বম হয় সেগুলো, এবং নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন তৈরিতে ব্যবহার হয়। তাছাড়া দেখো এটা তড়িৎ লেপনেও ব্যবহার হয়। হ্যাঁ, তড়িৎ লেপনের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই কয়েকটা পয়েন্ট দেখো যে H2SO4 সালফিউরিক অ্যাসিড এইসব জায়গায় ব্যবহার হয়। অ্যামোনিয়াম সালফেট তৈরিতে, টিএনটি নাইট্রোগ্লিসারিন তড়িৎ লেপনের ক্ষেত্রে এইসব অ্যাসিডগুলো ব্যবহার হয়। এবার আমরা জানবো দেখো যে H2SO4 কিভাবে শনাক্ত করা যায়। শনাক্তকরণ মানে কি, কিভাবে আলাদা করা যায়। তোমার বইয়ে এগুলো আগে পরে দেওয়া আছে, আমি সব একসঙ্গে লিখছি, মানে সব একসঙ্গে আমি পড়াচ্ছি। এবার দেখো শনাক্তকরণ মানে কিভাবে এটাকে আলাদা করা যায়, ঠিক আছে। তাহলে প্রথমে দেখো এটাকে একটা টেস্ট টিউবের মধ্যে নিতে হবে, ঠিক আছে, মানে একটা অ্যাসিড, সেটাকে আমরা টেস্ট টিউবের মধ্যে নিয়ে নেব। এবার তারপরে দেখো, তাহলে প্রথম স্টেপ কি, এটাকে বললাম টেস্ট টিউবে নিতে হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড স্টেপ দেখো, এটার মধ্যে BaSO4 যোগ করতে হবে, BaSO4 যোগ করতে হবে, ঠিক আছে। এবার তারপরে থার্ড স্টেপ এবার কি হবে, যখন মানে এই যে এটাকে টেস্ট টিউবের মধ্যে নেওয়া হলো একটা কোনো পাত্রের মধ্যে, এবার সেটার মধ্যে যখন BaSO4 যুক্ত করা হবে, তখন এটা সাদা বর্ণের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা সাদা অধক্ষেপ তৈরি করবে। দেখো যখন এটাতে সাদা অধক্ষেপ তৈরি হবে, তখন সেটার সাহায্যে আমরা বুঝতে পারবো যে এটা H2SO4। মানে কিভাবে সাদা অধক্ষেপ হবে, দেখো H2SO4 যখন আচ্ছা এখানে BaCl2 হবে, হ্যাঁ BaCl2, বেরিয়াম ক্লোরাইড। তাহলে BaCl2 যখন যুক্ত করব, তখন আসবে দেখো BaSO4 প্লাস HCl। তাহলে এই যে BaSO4 আছে, বেরিয়াম সালফেট, এটা সাদা অধক্ষেপ সৃষ্টি করে, মানে এটা সাদা রঙের হয়, তার জন্য এটা হবে। মানে এটাকে আলাদা করার কি, দেখো প্রথমে ধরো এটা টেস্ট টিউব আছে, তাহলে সেই টেস্ট টিউবের মধ্যে কিছুটা পরিমাণে অ্যাসিডটাকে নিতে হবে, তারপর সেটার মধ্যে BaCl2 যোগ করতে হবে, দিয়ে যখন ওটা সাদা রঙের হয়ে যাবে, তার মানে সেখানে আমরা বুঝতে পারবো যে সেটাতে H2SO4 আসে। আর যদি সাদা বর্ণের না হয়, তাহলে তার মানে সেখানে H2SO4 অ্যাসিডটা নাই। তাহলে এই কয়েকটা বিষয় তোমরা H2SO4 সম্পর্কে মনে রাখো, তাহলে হবে। নেক্সট এবার আমরা জানবো একটা অ্যাসিড, সেটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, তো সেটা বলছি দেখো যে কিভাবে কি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার যে HCl অ্যাসিড আছে, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, দেখো সেটাকে আর একটা অ্যাসিড বা মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়। মিউরিয়েটিক অ্যাসিড কেন বলা হয়, কারণ ওটা আমাদের শরীরের মধ্যেও থাকে, তোমরা জানো পেটের মধ্যে থাকে। তাহলে মিউরিয়েটিক অ্যাসিড বা HCl যে অ্যাসিড আছে, সেটা একটা দেখো জিনিস তৈরিতে ব্যবহার হয়, সেটাকে বলা হয় অম্লরাজ। হ্যাঁ, তো এটা আমাদের জানতে হবে, অম্লরাজ, ঠিক আছে। এটার মানে কি দেখো, যখন 3 আয়তন HCl মানে 3 ভাগ HCl ব্যবহার করব হাইড্রোক্লোরিক অ্যাসিড, এবং 1 ভাগ নাইট্রিক অ্যাসিড,
1 ভাগ নাইট্রিক অ্যাসিড, যখন এগুলোকে যুক্ত করা হবে তখন একটা খুব শক্তিশালী অ্যাসিড তৈরি হবে, সেটাকে বলা হবে অম্লরাজ। মানে এই অ্যাসিডটা প্রচুর শক্তিশালী হয়, তার জন্য এটাতে যে কোনো ধাতু যেমন সোনা বা প্লাটিনাম সাধারণত সেগুলো যৌগ গঠন করে না, মানে সেগুলো বিক্রিয়া করে না, কিন্তু এই ধাতুটা প্রচুর শক্তিশালী হয়, তাই এই ধাতুগুলোর সঙ্গেও এই যে অম্লরাজটা তৈরি করলাম সেটা যুক্ত হয়ে যায়, দিয়ে মিশে নতুন কিছু তৈরি করে। তার জন্য এটাকে বলা হয় সবচেয়ে শক্তিশালী অ্যাসিড, মানে সবচেয়ে যত আছে তার চেয়ে, মানে আমরা যে H2SO4 বললাম তার তুলনায় এটা আরো বেশি শক্তিশালী হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখো, যেটা বলছি 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন নাইট্রিক অ্যাসিড এর মিশ্রিত দ্রবণকে অম্লরাজ বলে। ঠিক আছে, এটা আর এটার মধ্যে কি বললাম দেখো, সোনা, তারপরে প্লাটিনাম, এইসব ধাতুগুলো কি দ্রবীভূত হয়ে যেতে পারে। তোমরা লিখে নাও যে সোনা প্লাটিনাম এই যে ধাতুগুলো এই অ্যাসিডের মধ্যে দ্রবীভূত মানে মিশে যেতে পারে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট। এবার এই যে HCl অ্যাসিড আছে সেগুলো আমরা জানলাম। নেক্সট এবার জানবো যে HCl অ্যাসিড কোন কোন কাজে ব্যবহার হয়। এবার তোমরা ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি দেখো ক্লাস 7 থেকে 12-এর যত সায়েন্সের সব কিছু পড়াবো। এখন তো 10 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তো সব ভিডিওগুলো দেখো, তাই জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটার প্রথম ব্যবহার দেখো, তোমরা লিখো এটা ক্লোরিন তৈরিতে ব্যবহার হয়। মানে যখন ক্লোরিন গ্যাসটা উৎপন্ন করা হয় তাহলে ক্লোরিন প্রস্তুতিতে এই যে HCl অ্যাসিডটা ব্যবহার হয়। তারপরে 2 নম্বর দেখো, এটার সাহায্যে আমরা গ্লুকোজ মানে স্টার্চ পাওয়া যায়, সেখান থেকে গ্লুকোজ প্রস্তুতি করতে পারবো। মানে গ্লুকোজ তোমরা জানো যে খাবার তৈরিতে আমাদের দরকার হয়, তাহলে সেই যে সেই গ্লুকোজ প্রস্তুতিতে এটা ব্যবহার হয়। আর 3 নম্বর যেটা বলছিলাম একটু আগে, দেখো যে অম্লরাজ তৈরিতে এটা প্রস্তুতিতে ব্যবহার হয়। তাহলে এই কয়েকটা পয়েন্ট তোমরা মনে রাখো যে HCl অ্যাসিড ক্লোরিন গ্যাস তৈরিতে ব্যবহার করা যেতে পারে, তারপরে গ্লুকোজ প্রস্তুতি আর অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এবার যেটা আগের যেমন বলেছিলাম জানবো, দেখো মানে HCl অ্যাসিডটাকে কিভাবে আলাদা করা যায়। হ্যাঁ, যেমন ধরো আমরা H2SO4 এবং HCl অ্যাসিড ধরো দুটো জায়গায় আছে, এবার আমরা বুঝতে পারছি না যে কোনটা H2SO4 কোনটা HCl, তাহলে এটা আমরা কিভাবে জানতে পারবো? এই যে পরীক্ষা আছে সেটার সাহায্যে, সেটাকে বলা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্তকরণ মানে ওটা যে এটা আলাদা করতে হবে। ঠিক আছে, এবার কিভাবে সেটা করা হয়? প্রথমে দেখো এটা যেমনটা ছিল এটাকে টেস্ট টিউবের মধ্যে নিতে হবে। ঠিক আছে, মানে এটা ধরো কোনো একটা টেস্ট টিউব আছে, তাহলে এটার মধ্যে সেই অ্যাসিডটাকে একটু সামান্য পরিমাণে নিতে হবে। তারপর এখানে AgNO3 যোগ করো, মানে এটা যোগ করতে হবে। ঠিক আছে, AgNO3 যুক্ত করতে হবে। এবার এটা একটা সিলভার নাইট্রেট জিনিস, তাহলে যখন এই সিলভার নাইট্রেট পদার্থটা এখানে দেওয়া হবে তখন এটার সঙ্গে ওই যে HCl আছে সেটার বিক্রিয়া হবে, যে বিক্রিয়ার ফলে এটাতে আবার সেম দেখো যেমন আগেরটা হয়েছিল সাদা বর্ণের সৃষ্টি হবে, দিয়ে এখানে সাদা অধক্ষেপ বলা হয় সেটা সৃষ্টি হবে। যে যখন সাদা অধক্ষেপ পাওয়া যাবে তখন সেটার সাহায্যে আমরা বুঝতে পারবো। যেমন ধরো এটা আমি ধরছি AgNO3, তার সঙ্গে যখন HCl যুক্ত করা হবে তাহলে এখানে হবে AgCl2 প্লাস HNO3, তাহলে এই যে এটা তৈরি হয়েছে সেটা সাদা বর্ণের হয়, তার জন্য সেখান থেকে আমরা এখানে একটা সাদা বর্ণের ধারণা পাবো। তাহলে যেটা যখন আমরা এইভাবে অ্যাসিডগুলো যুক্ত করব দিয়ে যেটা সাদা বর্ণের হয়ে যাবে সেই অ্যাসিডটাকে আমরা HCl বলবো। মানে যখন আমরা দেখো BaCl2 যুক্ত করছি তখন সেখানে H2SO4টা বোঝা যাবে, আর যখন আমরা এটা যুক্ত করব তখন সেখানে আমরা কি বললাম HCl অ্যাসিডটাকে পাবো। আচ্ছা, এবার তোমরা ডিসক্রিপশনে গিয়ে একটা দেখো লিঙ্ক আছে, সেখানে তোমাদের ক্লাসে সব ভিডিওগুলো পরপর দেওয়া আছে, তো সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও এবং তোমরা সব ক্লাসের প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা, তোমাদের আর একটা খুঁজতে হবে না, সেটা দেখো।
এবার বলছি যে HCl অ্যাসিড যখন শনাক্ত করা হলো, তাহলে HCl অ্যাসিডের পরে যেটা আছে সেটাকে বলা হবে নাইট্রিক অ্যাসিড। হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড সেটা আমরা জানবো। নাইট্রিক অ্যাসিড যেটাকে কি ধরা হয়, HNO3। নাইট্রিক অ্যাসিড একটা দেখো খনিজ অ্যাসিড। খনিজ অ্যাসিড মানে কি, যেটা খনিজ পদার্থ থেকে বিভিন্ন পাওয়া যায়, যেমন আমাদের জৈব অ্যাসিড ছিল অ্যাসিডিক অ্যাসিড, তেমন এগুলো হবে খনিজ অ্যাসিড। এবার দেখো নাইট্রিক অ্যাসিড HNO3 এটা আছে, তো এটাকেও অম্লরাজ প্রস্তুতিতে ব্যবহার হয়, যেটা আমি বলছিলাম একটু আগে বললাম তো যে এটা 1 ভাগ প্রয়োজন হয় দিয়ে সেটা হয়। এবার এখানে আরেকটা পাওয়া যায়, সেটাকে বলা হয় দেখো ধুমাইমান। হ্যাঁ, ধুমাইমান নাইট্রিক অ্যাসিড। তো এটা কাকে বলে দেখো, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন সামান্য পরিমাণে স্টার্চ মেশানো হয় তখন একটা হলুদ বর্ণের দ্রবণ পাওয়া যায়, সেটাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়। এটা একটা জারক পদার্থ, মানে এটা জারক পদার্থ হিসেবে ব্যবহার করা যায়। তার প্রভাবে কোনো একটা জিনিসের মধ্যে দেখো যখন সেটাকে বিজারিত করতে হয় তখন এই পদার্থটা ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এবার যেটা বলছি, তোমরা এটা কাকে বলে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড তোমরা লিখো। লিখো নাইট্রিক অ্যাসিডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে সামান্য স্টার্চ মিশিয়ে যে হলুদ বর্ণের অ্যাসিড প্রস্তুত করা হয় তাকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে। নাইট্রিক অ্যাসিড বলে। এটা দেখো কি কি কাজে ব্যবহার করা হয়, যেমন এটা দেখো বিভিন্ন নাইট্রেট লবণ তৈরিতে ব্যবহার হয়। হ্যাঁ, বিভিন্ন নাইট্রেট লবণ তৈরিতে ব্যবহার হয়। তারপরে এটা দেখো বিভিন্ন সার উৎপাদনের ক্ষেত্রে, যেমন অ্যামোনিয়াম নাইট্রেট, সেগুলো সার উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা যায়। ঠিক আছে, আর আরেকটা মনে রাখো, এটা দেখো কৃত্রিম সিল্ক তৈরিতে এইটা ব্যবহার হয়। তাহলে এই যে কয়েকটা পয়েন্ট, নাইট্রিক অ্যাসিড কি হয়, তারপরে তার ব্যবহারগুলো তোমরা মনে রাখো, এখানে এটা হবে। এই অ্যাসিডটাকে শনাক্তকরণের জন্য দেখো এখানে কপার ধাতু ব্যবহার করা হয়। মানে প্রথমে যেমনটা এটাকে শনাক্ত করার জন্য আমাদের কি করতে হবে, টেস্ট টিউবে এটাকে সংরক্ষণ করতে হবে, মানে টেস্ট টিউবের মধ্যে সামান্য পরিমাণে এটাকে নিতে হবে। তারপরে 2 নম্বর দেখো এখানে কপার চূর্ণ যুক্ত করতে হবে। কপার চূর্ণ যখন যুক্ত করা হবে তখন দেখো এটা বাদামি বর্ণের NO2 গ্যাস উৎপন্ন করে। মানে যখনই এটা এই অ্যাসিডটার মধ্যে কপার ধাতুটা দেওয়া হবে তখন একটা গ্যাস বাদামি বর্ণে নির্গত হবে। কারণ দেখো কপারের সঙ্গে এই HNO3টার বিক্রিয়া হয়, দিয়ে উৎপন্ন হয় CONO3 প্লাস NO2 প্লাস H2O। তাহলে এইখানে দেখো জল আছে, তার সঙ্গে এখানে একটা বাদামি বর্ণের একটা গ্যাস আছে। তাহলে যখন আমরা এই বাদামি বর্ণের গ্যাসটা পেয়ে যাব, তার মানে সেটা বোঝা যাবে, দিয়ে সেখান থেকে আমরা এই অ্যাসিডটাকে শনাক্ত করতে পারবো। এবার তিনটেকে আমি সংক্ষেপে বলছি দেখো, যখন আমাদের H2SO4 আলাদা করতে হবে, ধরো তিনটে টেস্ট টিউবের মধ্যে তিনটে অ্যাসিড আছে, আমরা জানি না কোনটা কি অ্যাসিড। তাহলে প্রথমে যখন আমরা BaCl2 দিব, যেটা সাদা বর্ণের হয়ে যাবে সেটা হবে H2SO4। যখন আমরা AgNO3 দিব, যেটা সাদা বর্ণের হয়ে যাবে সেটা হবে HCl। আর যখন আমরা কপার ধাতু দিব তিনটের মধ্যেই, তখন যেটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হবে সেটা হবে NO3। এবার আমরা সালফিউরিক অ্যাসিডের একটা ধর্ম নিয়ে বলবো। দেখো সেটাকে বলা হয় H2SO4 এর জল আকর্ষী ধর্ম। এটা ট্রাই করে দেখতে পারো, সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড নিয়ে সেটার মধ্যে ধরো চিনি দিয়ে দেওয়া হলো, তাহলে সেই চিনিটা ধীরে ধীরে দেখবা কালো বর্ণের হয়ে যাবে, দিয়ে পুরো একদমই কালো হয়ে শুধুমাত্র কার্বন পড়ে থাকবে, আর যতটা জল ছিল সব শোষণ হয়ে যাবে। কারণ দেখো এখানে সালফিউরিক অ্যাসিড যেটা আছে সেটা জলকে আকর্ষণ করে জলটা শোষণ করে, যে জল আকর্ষণ করে জল শোষণ করে শুধুমাত্র সব জল নষ্ট করে কার্বনটাকে শুধুমাত্র রেখে দেয়। এই যে কার্বনটা শুধু পড়ে থাকে সেই ধর্মটাকে বলা হয় তার জল আকর্ষী ধর্ম। তাহলে তোমরা এটা কাকে বলে তোমরা লিখো। পদার্থের মধ্যে উপস্থিত জলকে
জলকে সালফিউরিক অ্যাসিড আকর্ষণ করে শোষণ করার ধর্মকে H2SO4 এর জল আকর্ষী ধর্ম বলে। এবারে একটা ক্ষারীয় পদার্থের ব্যবহার, মানে ক্ষারের একটা ব্যবহার দেওয়া আছে, দেখো সেটা NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার। তো সবাই ভালোভাবে দেখো, NaOH এর ব্যবহার কি কি কাজে হতে পারে, দেখো সাবান তৈরিতে বা কাগজ তৈরিতে। মানে এই যে সাবান বা কাগজ যখন ব্যবহার করা হয় তখন একটা ক্ষারের প্রয়োজন হয়, তো সেই ক্ষারটা সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে ব্যবহার করা হয়। তারপরে 2 নম্বর দেখো, এটা পেট্রোলিয়াম শোধনে ব্যবহার করা হয়। পেট্রোলিয়াম শোধনে মানে পেট্রোলিয়ামটাকে, বিভিন্ন জিনিস থেকে যখন পেট্রোলিয়াম পাওয়া যায় তখন সেটা কাদার মতো পাওয়া যায়, যে সেগুলোকে বিভিন্ন পদার্থ থেকে আলাদা করা হয় বা শনাক্ত করা হয়, সেক্ষেত্রে কাজে লাগে। তো সেটা লিখো যে পেট্রোলিয়াম শোধনে এটা ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, আর একটা পয়েন্ট, এটা দেখো বিভিন্ন জৈব রঞ্জক পদার্থ হিসেবে ব্যবহার করা হয়। যেমন দেখো কোনো একটা ধরো রং আছে, সেই কালারফুল, যখন সেটা জৈব পদার্থ মানে উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে পাওয়া যায়, মানে উদ্ভিদ থেকে মেনলি, তাহলে সেই যে রঞ্জক পদার্থ সে থেকে এটা ব্যবহার করা যায়। তাহলে জৈব রঞ্জক পদার্থ তৈরি করতে এটা ব্যবহার করা হয়। আজকে লাস্ট টপিক আমরা জানবো, দেখো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। তো এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা দেখো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কিভাবে কি উৎপন্ন হয়। এবার এগুলো দেখো রাসায়নিক ধর্ম, মানে অ্যাসিডের রাসায়নিক ধর্ম বলে তোমাদের বইয়ে লেখা আছে, সব আলাদাভাবে লেখা আছে, আমি একসঙ্গে সবকে ভালোভাবে করছি, তোমরা সবাই দেখো। মানে আমরা এখানে একটা অ্যাসিড দেখব এবং ক্ষার দেখব, এবং দেখো অ্যাসিডের ও ক্ষারের বিক্রিয়ায়, তোমরা জানো অ্যাসিড ও ক্ষার যখন বিক্রিয়া হয় তখন সেখানে একটা প্রশমন বিক্রিয়া হয়। প্রশমন বিক্রিয়া আমরা পরে আবার জানবো। তো দিয়ে সেখানে কি উৎপন্ন হয়, দেখো লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, এটা তোমরা প্রথমে হেডিং দিয়ে, এবার দেখো আমরা একটা একটা করে দেখব। এখানে 3টে অ্যাসিড আছে এবং প্রচুর বিক্রিয়া আছে, 50টার উপরে। তো আমাদের যেগুলো দরকার সেগুলো আমি করাবো। ঠিক আছে, তাহলে প্রথমে যে অ্যাসিড জানবো সেটা হবে HCl অ্যাসিড। মানে একটা করে অ্যাসিড দেখবো আর একটা ক্ষার দিয়ে তারপরে বিক্রিয়া। তাহলে দেখো, যেমন আমি এটা NaOH, এটা একটা ক্ষার, তার সঙ্গে একটা অ্যাসিড HCl, তাহলে এটা সবসময় থাকবে। এবার এখানে বিক্রিয়াতে কি উৎপন্ন হবে, দেখো NaOH প্লাস কি আসবে, HCl। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া হবে। আচ্ছা NaOH হবে না, সরি, NaCl প্লাস H2O জল। তাহলে দেখো একটা লবণ এবং একটা জল, মানে যখনই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে লবণ এবং জল পাওয়া যাবে। তো এগুলো একটা দেখালাম, এবার অনেকগুলো আছে, তোমরা দেখো 2 নম্বরটা ধরো আমি দেখছি, এটা যে MgOH2 প্লাস আছে HCl, তাহলে এখানে প্রত্যেকটা এগুলো লিখবা তোমরা। এবার এখানে কি আসবে, তাহলে MgCl2 প্লাস H2O। দেখো তাহলে এখানে একটা লবণ এবং একটা জল উৎপন্ন হলো। তাহলে যখনই অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হবে তখনই লবণ এবং জল পাওয়া যাবে। 3 নাম্বার দেখো আমি দেখাচ্ছি NH4OH প্লাস HCl, এখানে প্রত্যেকটা HCl আমি দেখাচ্ছি। তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে, NH4Cl প্লাস H2O। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া হচ্ছে, দিয়ে প্রত্যেকটাতে দেখো লবণ এবং জল। এবার এই যে যতগুলো বিক্রিয়া আছে তোমাদের এগুলো সব মনে রাখতে হবে, সব বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপর ধরো আমি আরো দেখাচ্ছি যে কোন একটা ক্ষার CaOH2 প্লাস HCl, তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে, CaCl2
প্লাস H2O। দেখো 4 নাম্বার আমি 4টা বিক্রিয়া এইভাবে দেখালাম, তাহলে আরও অনেকগুলো হতে পারে, তোমরা এইগুলো প্র্যাকটিস করলে বাকিগুলো পেরে যাবে। তাহলে দেখো এইভাবে বিক্রিয়াটা হবে যে প্রথমে যেটা আছে তার সঙ্গে শেষেরটা যুক্ত হবে, আর এটার সঙ্গে এটা দিয়ে এইভাবে দেখো জল উৎপন্ন হলো, ঠিক আছে, এটা NaCl, এটা জল, দেখো এটার সঙ্গে এটা আর এটার সঙ্গে এটা, আবার এটার সঙ্গে Mg এর সঙ্গে Cl দিয়ে MgCl2, আবার NH4 এর সঙ্গে এটা এটা, মানে বারবার ওটাই হবে, দেখো এই C এর সঙ্গে এটা যুক্ত হবে দিয়ে CaCl2 তার সঙ্গে জল উৎপন্ন হয়। তাহলে এভাবে আমরা HCl এর বিক্রিয়াগুলো দেখলাম। এবার আমরা দেখবো দেখো আর একটা অ্যাসিড, সেটা হবে H2SO4। এগুলো সব অ্যাসিড তোমাদের বইয়ে আলাদাভাবে আসে, আমি একসঙ্গে লিখছি, তোমরা ভালোভাবে লিখবা। দেখো তাহলে প্রথমটা ধরো আমরা KOH, এটার সঙ্গে আমরা H2SO4 এর বিক্রিয়া হবে, তাহলে এটার সঙ্গে এটা যদি যুক্ত করি তাহলে কি হবে KOSO4। আচ্ছা এখানে KOSO4 হবে, K2 হবে, K2, কারণ এটার যোজ্যতা হয় 1 আর এটা 2, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য এখানে 2 আছে। যদি এখন তোমরা না জানো, এটা ক্লাস 8 এ আছে, তো এখন যদি না জানো একটু মনে রাখবা তাহলে হয়ে যাবে। প্লাস কি হবে H2O মানে জল। তারপরে 2 নম্বর আমি ধরো লিখছি CaOH2 প্লাস H2SO4, তাহলে এটার সঙ্গে এটার বিক্রিয়ায় কি হবে দেখো CaSO4 প্লাস H2O মানে জল। তাহলে এই যে বিক্রিয়া খুব ভালোভাবে লিখো তোমরা। তারপরে ধরো আমি এটা আবার ওটা আনছি NH4OH প্লাস H2SO4, সব বিক্রিয়া এগুলো আলাদা, হ্যাঁ ভালোভাবে দেখো। তাহলে এটার সঙ্গে কি হবে NH4 এর সঙ্গে এটা যুক্ত হবে, তাহলে হবে NH4, এখানে হবে 2SO4। এটা 2 কেন হলো, কারণ এটার যোজ্যতা 1 আর তা যেটাকে সমান করার জন্য 2 দিয়ে গুণ করতে হয়, প্লাস এটার H2O মানে জল। তারপর 4 নাম্বার ধরো আমি লিখছি দেখো NaOH প্লাস HCH2SO4। এখানে সবতে H2SO4 আছে, যেমন ওটাতে HCl ছিল, দিয়ে এখানে কি হবে Na2SO4 প্লাস H2O। তাহলে দেখো এখানেও আমি 4টা বিক্রিয়া দেখালাম, এই 4টা বিক্রিয়া তোমরা মনে রাখো। তাহলে এখানে আমরা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াগুলো দেখছি। এরপরে যেমন তোমাদের কার্বনেটের বিক্রিয়া আসে, তারপরে শেষের দিকে আসে আবার ধাতুর সঙ্গে বিক্রিয়া। তো আজকে অ্যাসিডের বিক্রিয়াটা কমপ্লিট করে দিচ্ছি আমি। এবার আমরা জানবো HNO3 অ্যাসিডের বিক্রিয়া, ঠিক আছে। তাহলে HNO3 অ্যাসিডের বিক্রিয়াতে কি আসবে, ধরো আমি একটা লিখছি, এটাই ধরছি আবার সোডিয়ামের সঙ্গে HNO3, তাহলে এটাতে বিক্রিয়াতে কি আসবে দেখো NaNO3 প্লাস H2O মানে জল। তাহলে দেখো এটা একটা প্রথম বিক্রিয়া, সব লিখবা তোমরা, এগুলো সব মনে রাখতে হবে তোমাদের। তার সঙ্গে ধরো আমি এটা দেখাচ্ছি আচ্ছা এখানে একটা ক্ষার হবে, সরি NaOH, আর এটাতে আমি অন্য কোনো ক্ষারগুলো ধরছি, যেমন ধরো বেরিলিয়াম হাইড্রক্সাইড তার সঙ্গে HNO3 এর বিক্রিয়া। তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে দেখো BeNO3 2, এটার যদি 1 হয় তার জন্য এটাকে 2 দিতে হলো, প্লাস H2O মানে জল। তার সঙ্গে আরো ধরো 3 নম্বর আমি বিক্রিয়া দেখাচ্ছি NH4OH প্লাস HNO3, তাহলে এটাতে কি হবে দেখো NH4NO3 প্লাস H2O, সব বিক্রিয়াগুলো তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। তারপর আমি আর একটা দেখাচ্ছি, ধরো MgNOH2 প্লাস HNO3, তাহলে এটাতে বিক্রিয়াতে কি হবে MgNO3 2 প্লাস H2O। এবার যতগুলো এখানে বিক্রিয়া দেখালাম, সব বিক্রিয়াগুলো তোমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স মানে কি জানো তোমরা, যে তাদের আগে এবং পরে মোট যে পরমাণু সংখ্যাগুলো আছে সেগুলো সমান করতে হবে। তো পরের দিন আরো অনেকগুলো বিক্রিয়া আছে, তো সেগুলো আমরা জানবো, আর ব্যালেন্সটা কি সেটা আমরা পরের দিনে জানিয়ে দিব। লাস্টে একটা প্রশ্নের উত্তর কমেন্টের মধ্যে বলো, অ্যাসিডের রাজা কোন পদার্থকে বলা হয়। আজকে আমি পড়ালাম সেটা কোশ্চেন বলো, সেই যে প্লেলিস্টে ডিসক্রিপশনে আছে সেটা সেভ করে নাও, এবং তোমরা আমাদের ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের দিন আবার হবে দেখা, সবাই কমেন্টের মধ্যে এটা বলো, অ্যাসিডের রাজা কোন পদার্থকে বলা হয়।